প্রাক্তনের সাথে ১.৫ বছর পর দেখা হলো। মজার ব্যাপার, সে এখন শুধু আমার প্রাক্তন নয়, আমার এক কলিগ বন্ধুর বাগদত্তা। মেয়েটা আমার দিকে তাকিয়ে এত স্বাভাবিক ভঙ্গিমায় হাসলো যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। আমার রাগে গা গিরগির করছে। কয়েকটা থাপ্পড় মারতে পারলে রাগটা কমতো। এই ৩ মাস আগেও আমাকে মেসেজ দিয়েছিল, আর এখন অন্য কারো সাথে ঘুরছে। কিছুই করার নেই, আর বসে থাকতে না পেরে হাঁটা শুরু করলাম। আমি ঢাকার প্রশস্ত রাস্তায় হাঁটছি। এতদিন প্রাক্তনের কথা ছিটেফোঁটাও মনে ছিল না। আজ এতদিন পর সামনে এসে আমাকে সেই আগের স্মৃতিগুলো মনে করিয়ে দিয়েছে। মেয়েটার নাম মায়া। ওর সাথে আমার প্রথম দেখা কলেজের গেটে। মায়া এমন মেয়ে যার দিকে ভুলেও কারো নজর পড়তো না। আর নজর পড়লেও লাভ হতো না, কারণ সে কারো সাথেই কথা বলতো না। আমরা এটা নিয়ে হাসাহাসি কম করতাম না। আমার গ্রুপটা অনেক বড় ছিল, আমার বন্ধুদের সংখ্যা বেশি ছিল, এবং সবচেয়ে বন্ধুত্বের টাইপ যাদের এক কথায় বারদ উপাধি দিতে হয় তারাই আমার গ্রুপে ছিল। আমাদের কাজই ছিল অন্যদের নিয়ে মক করা, বিশেষ করে মায়ের মতো মানুষদের। মায়া দেখতে আহামরি সুন্দর ছিল না, লম্বাটে মুখ, টানা টানা চোখ, সেই চোখের ওপরে একটা চশমা। হিজাব পরতো, খুবই ব্যাকডেটেড পোশাক পরতো। বোরকা না, কিন্তু এক কথায় আলাকলা। লম্বা বেশি না, 5 ফুট 1 হবে। ওর স্টাইল নিয়ে ক্লাসের সবাই খিল্লি উড়াতো, কিন্তু মেয়েটার নামের মতো কেন জানি ওকে দেখলেই মায়া লাগতো। আমার সাথে ওর মতো মেয়ের রিলেশনটা অনেকটা নাটকীয়ভাবেই হয়েছে। প্রথমে একই সাথে প্র্যাকটিক্যাল ক্লাসে একটা গ্রুপে পড়া, সেই সুবাদে ওর সাথে বন্ধুত্ব, তারপর বন্ধুত্ব থেকে প্রেম। যদিও আমি রিলেশনে ততটা সিরিয়াস ছিলাম না, কারণ ওর সাথে রিলেশন হবার পর ফ্রেন্ডদের কাছ থেকে অনেক টকটকে শুনেছি এই অনেক সিরিয়াস ছিল রিলেশনে। রাত রাত ফোনে কথা বলা, ঘন্টায় ঘন্টায় মেসেজ, বোঝাই যাচ্ছিল আমি ওর প্রথম বয়ফ্রেন্ড ছিলাম। মায়া বড্ড ছেলে মানুষই করতো। ওর ছেলে মানুষই খুবই ইরিটেট করতো আমাকে। আমার ব্রেকআপও করতে পারছিল না, কারণ মেয়েটা কান্নাকাটি করতো। ওর কান্নাকাটি ভালো লাগতো না। ওর ছেলে মানুষের উদাহরণ দেই। আমার জন্মদিনে সবার আগে উইশ করছে বলে ওর জন্মদিনে চাবে যাতে আমি সবার আগে উইশ করি। আমার ফোনের অপেক্ষায় মোবাইল নিয়ে সারা রাত বসে থাকবে, কিন্তু আমার তো মনে থাকে না, তাই আমি হয়তো বেঘরে ঘুম, আর ও সারা রাত কান্নাকাটি করবে। আমার অবশ্য এসব অনেক বিরক্ত লাগতো। যখন কাউকে পেতাম না তখনই ওকে ফোন দিতাম। এমনও দিন গেছে দেখেও ওর ফোন ধরতাম না। ফোন বাজতো বাজুক, এদিকেও ভয় একসার, আমার সব বন্ধুকে ফোন দিয়ে খোঁজ নেবে। পরে এটা শুনে আচ্ছা মতো ধমকাতাম, বন্ধুদের সামনে ওকে অপমান করতাম। ওর গায়ে বাঁধত না। আমার সব অপমানগুলো হাসি মুখে মেনে নিত। কীভাবে মেনে নিত কে জানে। আমি যে ওকে ভালোবাসতাম না তা নয়, খুব ভালোবাসতাম, কিন্তু আগের রিলেশনগুলো থেকে শিক্ষা নেওয়া মেয়েদের বেশি ভাও দিতে নেই, নয়তো মাথা উঠে নাচানাচি করবে। তাই ওকে এমন দায় ছাড়া ভাব দেখাতাম। রিলেশনে 3 বছরের মাথায় আমার চাকরি হয়। চাকরির সুবাদে প্রথম চিটাগাংয়ে পোস্টিং হয়। ধীরে ধীরে ওর সাথে যোগাযোগ কমে যায়। ওর ফোন দেয় ব্যস্ততার কারণে ধরা হয় না। আমার জন্য রাত পর্যন্ত সজাগ থাকতো এই ভেবে যে আমি ফোন দিব। প্রথম প্রথম হুটহাট করে চিটাগাং চললেও আসতে বিভিন্ন বাহানায়। আমার ভালো লাগতো ব্যাপারগুলো। অ্যাটেনশন পেতে কার না ভালো লাগে। এরপর শুরু হলো বিয়ে নিয়ে পেতর পেতর। আরে ভাই, মাত্র চাকরি পেলাম, একটু সেটেল হই তারপর। ফোন করলেই বলতো বাসায় তো চাপ দিচ্ছে, বিয়ের কথা বলছে, বিয়ের প্রস্তাব আসছে, কি করব। আমি তো বলেছি এখন বিয়ে করতে পারবো না, কিন্তু বাসা চাপ দিচ্ছে, আমি কি করব। তাহলে বিয়ে করে নাও, আমাকে জ্বালিও না প্লিজ। ও কিছু বলতো না, নিঃশব্দে কাঁদতো, কাঁদুক, আমার কি। আমার লাইফ আছে, কেরিয়ার আছে, ওর জন্য তো সেগুলো বাদ দিতে পারবো না। ধীরে যোগাযোগ কমিয়ে দিলাম, ইগনোর করতাম, ফোন করতাম না। এক পর্যায়ে রিলেশনটা বিরক্তিকর মনে হতে লাগলো। আমি ওকে ফেসবুক, ফোন সব কিছু থেকে ব্লক করা স্টার্ট করলাম। আমাকে মেসেজ করতো, কথা বলতে চাইতো, আমি ইগনোর করতাম। তারপর ঢাকায় পোস্টিং হয়। একদিন চিটাংয়ের এক কলিগ ফ্রেন্ড বানালো, ও নাকি ওখানে আমার খোঁজে এসেছিল। আমি তাতেও মাথা ঘামালাম না, আসি তো ওকে বাদ সুখে। 3 মাসেও রোজ মেসেজ করতো, প্লিজ একটাবার কথা বলো, কি করেছি আমি যে এভাবে আমাকে ইগনোর করছো, প্লিজ আমার সাথে কথা বলো। এরপর আর মেসেজ আসতো না। আমার কৌতূহল হলো, কিন্তু আমি খোঁজ নেইনি। ও ঘুরুক না আমার পেছনে, ক্ষতি কী। আজ 3 মাস পর অন্য কারোর সাথে দেখি কেন জানি খুব মেজাজ খারাপ হতে লাগলো। না, ওর সাথে কথা বলতেই হবে।
আমি আর মায়া পার্কে বসে আছি, আশেপাশের মানুষ খুব কম। বিকেলবেলা, অথচ মানুষ এত কম কেন বুঝতে পারছি না। অনেক কষ্টে মায়াকে খুঁজে বের করলাম, নাম্বারটা এখনো আগেরটাই আছে, কিন্তু ব্লক লিস্ট থেকে বের করতে মেলা ঝামেলা বুক করতে হয়েছে। কী দিয়ে কথাটা শুরু করব বুঝতে পারছি না। তখন ওই বলে উঠল, কেমন আছো? অনেক দিন পর তোমাকে দেখছি। 1 বছর 5 মাস 21 দিন, অনেক দিন। তুমি গুনেও রেখেছো? তুমি তো জানোই আমি দিন তারিখ ভালোই মনে রাখি। তো বললে না যে কেমন আছো? তুমি রাকিবকে কেন বিয়ে করছো? মা বাবার পছন্দ, তাই আমিও মানা করিনি। ওরা খুব খুশি, আমিও হ্যাপি। সত্যি, সেই তো 3 মাস আগেও আমার জন্য পাগল ছিলে। এত তাড়াতাড়ি অন্যের প্রতি ভালোবাসা জন্মে গেল? হ্যাঁ ছিলাম, কিন্তু পরে ভাবলাম যার কাছে আমার ফিলিংসের দাম নেই অহেতুক তার জন্য আমার কাছের মানুষগুলোকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আর তাড়াতাড়ি কোথায়? 1 বছর 5 মাস, এটাকে তুমি তাড়াতাড়ি বলছো? এই এতদিনে তুমি একবারও আমার খোঁজ তো দূরে থাক, আমার মেসেজের একটা রিপ্লাইও দাও নাই। উল্টো আমাকে ব্লক করে রেখেছিলে। তোমার খোঁজ করতে আমি চিটাগং গিয়েছিলাম, জানো নিশ্চয়ই। এরপরও বলবে তাড়াতাড়ি? একটা কথা কি জানো, তুমি যদি আমাকে বলতা মায়া আমার কিছু সমস্যা আছে, প্লিজ আমার জন্য ওয়েট করো, আমি সারা জীবন ওয়েট করতেও রাজি ছিলাম। কিন্তু তোমার কাছে আমার কোনো দাম ছিল না। আর রাকিবের প্রতি ভালোবাসার কথা বলছো, জানি না ভালোবাসতে পারবো কিনা, তবে আমি সুখে থাকা শিখে গেছি। আর এখন আমি তোমার জন্য কাঁদি না। এখন আর আমার কারো অবহেলাতে কিছু যায় আসে না। আচ্ছা আমি উঠি, রাকিব ফোন করেছিল, আমাকে নিয়ে ঘুরতে যাবে নাকি? আর একটা কথা, রাকিব আমাদের ব্যাপারে জানে, তাই সেটা নিয়ে চিন্তা করো না। আসি কেমন, ভালো থেকো আর ভালো রেখো। মায়া চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আটকানোর সাহস নেই। কী দিয়ে আটকাবো? ওর শান্ত গলার কথাগুলো আমার কলিজায় যেয়ে লাগছে। খুব কষ্ট হচ্ছে, জানি না কেন। যাকে অবহেলায় হারিয়েছি তাকে না পাওয়ার কষ্ট। একটা কথা আছে না, না পেলে কষ্ট যত হয়, পেয়ে হারিয়ে ফেললে তারও বেশি কষ্ট হয়। আমার উঠতে ইচ্ছে করছে না, বসে আছি সেই বেঞ্চেতে। চোখ থেকে নোনা জল পড়বে পড়বে ভাব। পড়ুক, সমস্যা কী?